শ্রেণীর জন্য নির্ধারিত গণিত বিষয়ের প্রথম অধ্যায়ের কিছু অংশ আলোচনা করা হবে এই ভিডিওতে। তো প্রত্যেকটা অধ্যায় সিরিয়ালি আপলোড করা হবে এই চ্যানেলের মধ্যে। তো ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন। তো প্রথমে আমরা প্রাত্যহিক জীবনের সেট এই অধ্যায়টা আলোচনা শুরু করব। তো এই অধ্যায় থেকে আমরা যা যা শিখতে পারবো তা হচ্ছে সেটের ধারণা পাবো, সেটের প্রকারভেদ সম্বন্ধে জানতে পারবো, সেটের অপারেশন গুলো, ভেনচিত্র এবং কার্তেশীয় গুণজ, সেটের প্রয়োগ কোথায় কোথায় প্রয়োগ হয় সেগুলো জানতে পারবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ মৌমাছির জন্য একটা সার্কেল এবং পিঁপড়ার জন্য আর একটা সার্কেল। তো মৌমাছির জন্য যে সার্কেলটা নির্ধারণ করা হয়েছে সেখানে মৌমাছির 6টা বৈশিষ্ট্য আছে। তোমরা এখানে খেয়াল করলে বুঝতে পারবে এখানে 6টা বৈশিষ্ট্য আছে। আবার পিঁপড়ার জন্য যে সার্কেলটা নির্ধারণ করা হয়েছে সেখানে পিঁপড়ার 6টা বৈশিষ্ট্য আছে। 1 2 3 4 5 6। তো মৌমাছি এবং পিঁপড়ার উভয়ের 3টা করে বৈশিষ্ট্য মিল রয়েছে, সেটা এখানে দেখতে পাচ্ছ। তো এইটা আরেকটা সেট। তো এই সেটকে বলা হয় ছেদ সেট বা ইন্টারসেকশন অফ সেট। তাহলে ছেদ সেটটা প্রকাশ করা হয় এই চিহ্ন দ্বারা, উল্টা ইউ। তো দেখো, দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে ছেদ সেট বলা হয়। তো তোমরা এখানে দেখছো দুইটা সেট, একটা মৌমাছির জন্য সেট, পিঁপড়ার জন্য একটা সেট। এদের সাধারণ উপাদান কি? এই 3টা বৈশিষ্ট্য না? তো এদের নিয়ে যে সেট গঠন হয় সেটা হচ্ছে ছেদ সেট বা ইন্টারসেকশন অফ সেট। ওকে, তাহলে আমরা কিছু ধারণা পেলাম, এ সম্বন্ধে আমরা বিস্তারিত জানবো। এখানে বলা আছে প্রতিটি শ্রেণীতে উত্তীর্ণ হবার সময় তোমাদের এক সেট বই দেওয়া হয়। অষ্টম শ্রেণীতে যখন উত্তীর্ণ হয়েছিলে তোমাকে যে বইয়ের সেট দেওয়া হয়েছিল তাতে কি কি বিষয়ের বই ছিল নিচের ফাঁকা ঘরে লেখো। তো আমরা এখানে অষ্টম শ্রেণীর বইয়ের সেট লিখবো, কি কি তোমাদের বই দিয়েছিল এটা আমরা এখন লিখবো। তো দেখো, তো তোমাদের জন্য বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান অনুসন্ধানী পাঠ, বিজ্ঞান অনুশীলনী বই, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ইত্যাদি সাবজেক্ট গুলো ক্লাস 8 এ ছিল। ওকে, তাহলে আমাদের একটা কাজ শেষ। এখন আমরা নিচের দিকে খেয়াল করব, একটু মনে করে দেখো শেষ যখন রং পেন্সিল ব্যবহার করেছিল তোমার রং পেন্সিলের সেটে কি কি রং ছিল। তো তুমি যখন ছোট ছিলে তখন তোমরা অবশ্যই রং পেন্সিল দিয়ে আঁকাআঁকি করতে, সেখানে রং পেন্সিলের মধ্যে অনেকগুলো রং ছিল, প্রায় 12টির মতো, আমি সঠিক বলতে পারতেছি না। তো এখানে দেখো রং পেন্সিলের রঙের সেট, সেটে কি কি রং ছিল এটা লিখতে হবে। তো আমি এখানে দেখাচ্ছি সম্ভাব্য কি কি রং থাকতে পারে। দেখো, সাদা, কালো, হলুদ, সবুজ, লাল, নীল, এই কালারের রংগুলো থাকতে পারে। ওকে, তাহলে আমরা পরবর্তীতে কি বলা আছে এটা একটু দেখব। তোমরা অনেকেই নিশ্চয় ক্রিকেট খেলতে বা দেখতে পছন্দ করো। নিচে একটি ক্রিকেট খেলার সরঞ্জামের সেটের ছবি দেওয়া আছে। সেটটিতে কি কি রয়েছে সেগুলো দেখে পাশের ফাঁকা ঘরে লিখো। তো এখানে দেখতে পাচ্ছ কি কি আছে সেট ক্রিকেট খেলার সরঞ্জাম। তো এখানে লিখতে বলছে, তো এইটার আমরা সমাধানটা দেখে নিই। তো ক্রিকেট খেলার সরঞ্জামের সেট, ব্যাট থাকতে পারে, বল থাকতে পারে, ব্যাটিং গ্লাভস থাকতে পারে, উইকেট কিপিং গ্লাভস থাকতে পারে, ব্যাটিং প্যাড থাকতে পারে, উইকেট কিপিং প্যাড থাকতে পারে, বিভিন্ন ধরনের গার্ড থাকতে পারে, স্টাম্প থাকতে পারে, জার্সি থাকতে পারে, ইত্যাদি থাকতে পারে। তো আমরা এটা দেখে নিলাম, তারপরে কি বলা আছে সেটা একটু দেখি। বলছে তোমরা এতক্ষণে বুঝে গিয়েছো আমরা বিভিন্ন জিনিসের সেট নিয়ে আলোচনা করছি। তোমরা দেখলে পাঠ্য বই, রং পেন্সিল, ক্রিকেট খেলার সরঞ্জাম ইত্যাদি সবকিছুরই সেট হয়। তোমাদের শ্রেণীতে যতজন শিক্ষার্থী রয়েছে তাদের নিয়ে একটি সেট হতে পারে। বাংলাদেশের জাতীয় পতাকা রঙের একটি সেট হতে পারে। আবার তোমার পড়ার টেবিলে যা যা রয়েছে সেগুলো নিয়েও একটি সেট হতে পারে। এ তো গেল বাস্তব বস্তু। বিমূর্ত বা কাল্পনিক বস্তুর সেটও হয়। যেমন তোমার বিদ্যালয়ে ফুটবল দলের খেলোয়াড়দের নামের সেট। আবার বিভিন্ন সংখ্যার সেটও হতে পারে, যেমন পূর্ণ সংখ্যার সেট। তো পূর্ণ সংখ্যা সম্বন্ধে তোমরা পরবর্তীতে জানতে পারবে, আমরা হিউজ আলোচনা করব পরবর্তী পেজগুলোতে। তো এখানে একজনের ছবি দেওয়া আছে, হ্যাঁ। তো এনার নাম হচ্ছে জর্জ ক্যান্টর। তো তার সম্বন্ধে একটু জেনে নিই। সেট তত্ত্বের জনক হলেন জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর। তার জন্ম জার্মানিতে। ক্যান্টর এবং তার আজীবনের বন্ধু রিচার্ড ডেডকিন্ড চিঠি আদান প্রদান করে একমত হন যে সেট হলো অসীম বা সসীম বস্তুর একটি সংগ্রহ যা একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য ধারণ করে এবং প্রতিটি বস্তুর স্বতন্ত্রতা বজায় থাকে। ওকে, তাহলে আমরা জানলাম এই আঙ্কেল সম্বন্ধে। আচ্ছা,
বাস্তব বা বিমূর্ত বিভিন্ন বস্তুর সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলে। তো তোমরা একটু এটা মুখস্থ করে নেবা। তো শর্ট কোশ্চেন আসতে পারে তোমাদের টিউটোরিয়াল, স্কুলের টিউটোরিয়াল। আচ্ছা, গণিতের সেটের প্রয়োজনীয়তা কি কি সেটা আমরা এই উদাহরণের মাধ্যমে দেখতে পারবো। তো উদাহরণটা আমরা সরাসরি পড়ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। মিতুদের বিদ্যালয়ের ১৬ জন শিক্ষার্থী একটি স্থানীয় গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছিল, যেখানে শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা যাচাইয়ের জন্য বিভিন্ন কুইজ দেওয়া হয়েছিল, যার পূর্ণমান ছিল ১০০। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে যে তাদের মাঝে কে কে জাতীয় গণিত অলিম্পিয়াডে যাবে। যে সকল শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর ৬০% এর বেশি, তারা জাতীয় পর্যায়ে বিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবে, অর্থাৎ স্কুলের হয়ে অলিম্পিয়াডে যাবে। তো এখানে ১৬ জনের নাম দেওয়া আছে, পাশে হচ্ছে প্রাপ্ত নম্বর দেওয়া আছে। নাম এবং প্রাপ্ত নম্বর তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে তো এই ছকটা দেখে আমরা এখানে কি বলতে পারি, দেখো উক্ত অলিম্পিয়াডে প্রাপ্ত নম্বর সমূহের মধ্যে ৬০% এর অধিক নম্বরকে এ সেট এবং ৬০% বা এর কম নম্বর সমূহকে বি দ্বারা প্রকাশ করা হলে দেখা যায়, কি দেখা যায়, ধরো এ একটা সেট, এ সেটের উপাদানগুলো সেগুলোই হবে যে নম্বরগুলো ৬০% এর বেশি, অর্থাৎ ৬০ এর বেশি। তো এখানে ৬০ এর বেশি সবগুলো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, তাই না? তারপর বি একটা সেট আছে, যারা ৬০ বা ৬০ এর কম নম্বর পেয়েছে তাদের জন্য এই সেটটা। তো তোমরা এখানে একটু বুঝে নাও যে সেট কিভাবে প্রকাশ করে। তো সেট আমরা এভাবে লিখতে পারি, সেকেন্ড ব্র্যাকেট শুরু করতে হয়, সেকেন্ড ব্র্যাকেট শেষ করতে হয় এবং সেটের উপাদানগুলো কমা কমা দিয়ে লিখতে হয়, ৭২ কমা ৭৯ কমা ৬৩ কমা, এভাবে কমা কমা দিয়ে লিখতে হয়। তো এখানে এ থেকে কি বুঝতে পারলাম, দেখো আমরা নিচের বিষয়গুলো স্পষ্টই বুঝতে পারছি। তো ১ নম্বর কি বুঝতে পারছি, ৬০% এর অধিক নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা অর্ধেকেরও বেশি। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রায় ১/৩ অর্থাৎ ৩ ভাগের ১ ভাগ শিক্ষার্থী ৬০% এর কম নম্বর পেয়েছে। আবার ৬০% এর নিচে প্রাপ্ত নম্বর সমূহ ৩৩ থেকে ৫৯ এর মধ্যে অবস্থিত। তো এখানে বলা আছে এছাড়াও আর কি কি বুঝতে পারলে তা নিচের ফাঁকা ঘরে লিখো। আমরা যা যা বুঝতে পারলাম, গণিত অলিম্পিয়াডে যাবে কতজন যাবে, যারা এ সেটের মধ্যে ছিল, এ সেটের মধ্যে কতজন ছিল, ১০ জন শিক্ষার্থী ছিল। তো ১০ জনকে আমরা শতকরায় কিন্তু প্রকাশ করতেই পারি, তাই না? তো আমি শতকরা এখানে প্রকাশ করেছি। তো মোট ১৬ জন অবশ্যই নিচে দিতে হবে এবং ১০ জন যে অলিম্পিয়াডে যাবে তাকে আমি উপরে রেখেছি, ১০০% দিয়ে গুণ করেছি। তাহলেই আমরা শতাংশে প্রকাশ করা হয়ে যাবে। দেখো ১০ আর ১০০ যদি গুণ করি ১০০০ হবে, ১০০০ কে ১৬ দিয়ে যদি ভাগ করি তাহলে ৬২.৫% হবে, অর্থাৎ গণিত অলিম্পিয়াডে যাবে ৬২.৫% শিক্ষার্থী। তাহলে গণিত অলিম্পিয়াডে যাবে না কত শতাংশ শিক্ষার্থী, তাহলে যাবে না ১০০% শিক্ষার্থী তো থাকেই একটা স্কুলে বা এখানে যারা পরীক্ষা দিয়েছিল। তো ১০০ থেকে এই তো যাবে যারা, তাদেরকে যদি বাদ দেওয়া যায় তাহলে যাবে না তাদের সংখ্যা বের হবে, অর্থাৎ ৩৭.৫%। তারপর ৩ নম্বর আমি লিখেছি কোন শিক্ষার্থী ৩৩ এর কম নম্বর পায়নি। তো তোমরা ওই ছকটা দেখে আরো বিস্তারিত অনেক কিছুই জানতে পারো, তাই ফাঁকা ঘরে লিখতে পারো। ওকে, তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম, গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের দক্ষতাকে আরো বৃদ্ধি করতে হলে কি কি সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। যেমন আমরা নিচের সিদ্ধান্ত নিতে পারি, যে সকল শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর বি সেটে রয়েছে তাদের গণিতের বোধগম্যতা বৃদ্ধির জন্য বিদ্যালয় এবং গণিত শিক্ষকের জরুরি ব্যবস্থা গ্রহণ প্রয়োজন, অর্থাৎ তারা ৬০% বা তার কম নম্বর পেয়েছে, তাদের জন্য গণিত আরো ভালোভাবে শেখার জন্য গণিত শিক্ষক প্রয়োজন, সেটাই এখানে আমি বোঝালাম। দেখো এরকম একটি সিদ্ধান্ত নিতে পারলাম কারণ আমরা শিক্ষার্থীদের দুইটি সেটে বিভক্ত করতে পেরেছি, একটা ভালোর সেট আর একটা মন্দর সেট, তাই না? এই উদাহরণের মাধ্যমে তোমরা কি সেটের প্রয়োজনীয়তা বুঝতে পারলে? অবশ্যই বুঝতে পারলাম, কারণ এ সেটে ছিল যারা ৬০% বেশি নম্বর পেয়েছে আর বি সেটে ছিল যারা ৬০ বা ৬০ এর কম শতাংশ নম্বর পেয়েছে। তাহলে আমরা ভালো মন্দ বুঝতে পারলাম যারা কারা ভালো গণিতে, কারা খারাপ গণিতে। তাহলে সেটের প্রকাশ, সংজ্ঞা এবং প্রয়োজনীয়তা তো জানলে, সেটকে প্রকাশ করার কিন্তু চমৎকার পদ্ধতি রয়েছে। যে বস্তু বা বস্তুসমূহের সেট
প্রকাশ করবে সেগুলোকে দ্বিতীয় বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেট এর মধ্যে কমা দ্বারা পৃথক করে প্রকাশ করা হয়। তো আমরা একটু আগেই তো দেখে আসলাম, তাই না? তো এ সেট বি সেট দেখে আসলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয়েছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হয়েছে, আর নম্বরগুলো কমা কমা দিয়ে লিখে এসে তারা। তো আমরা এখানে আরেকটা সেট দেখতে পাচ্ছি, বাংলাদেশের জাতীয় পতাকার রঙের সেট। তো এখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু করা হয়েছে, সেকেন্ড ব্র্যাকেট শেষ করা হয়েছে, এবং জাতীয় পতাকার কি কি রং ছিল এগুলো সেটের উপাদান। তো সেটের উপাদানগুলো কমা কমা দিয়ে লেখা হয়েছে, সবুজ কমা লাল। ওকে, তাহলে এখানে দেওয়া আছে জোড়াই কাজ, সেটের প্রকাশ। তো এখানে 1 নম্বর বলা আছে অষ্টম শ্রেণীর বিষয়সমূহের বইয়ের সেট। তো আমরা যেহেতু সেট কথাটা বলা আছে, তো তাহলে আমরা এটা সেটে প্রকাশ করে দেই। আচ্ছা দেখো, অষ্টম শ্রেণী বইয়ের সেট। তো আমরা অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করব এবং যতগুলো বিষয় ছিল অষ্টম শ্রেণীতে সেগুলো কমা কমা দিয়ে লিখব, অর্থাৎ এগুলো সেটের এক একটি করে উপাদান। তো শেষে আবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করব। ওকে, 2 নম্বর বলছে তোমার রং পেন্সিলের রঙের সেট। ওকে, তাহলে এইটার আমরা আনসারটা দেখে নিই। তাহলে রং পেন্সিলের রঙের সেট অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে, সেট। তারপর সেটের উপাদান কি? বিভিন্ন রং যা তোমার রং রং পেন্সিলের মধ্যে ছিল। তো বিভিন্ন রং আমরা কমা কমা দিয়ে লিখেছি এবং শেষে থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিয়েছি। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ছবিতে দেওয়া ক্রিকেট খেলার সরঞ্জামের সেট। তো এইটার আনসারটা আমরা দেখে নেই। ক্রিকেট খেলার সরঞ্জামের সেট, তো অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করব। তো কি কি আছে? ব্যাট, বল, ব্যাটিং গ্লাভস, উইকেট কিপিং গ্লাভস, ব্যাটিং প্যাড, উইকেট কিপিং প্যাড, বিভিন্ন ধরনের গার্ড থাকতে পারে, স্টাম্প থাকতে পারে, জার্সি থাকতে পারে। সর্বশেষে আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিয়েছি। তারপর দেখো সেট লেখার পদ্ধতি। তো এখানে দেখো আমরা ওই যে প্রথমে আমরা অলিম্পিয়াডের জন্য শিক্ষার্থীদের বাছাই করলাম ভালো এবং খারাপ। তো এ সেট, এ ছিল কিন্তু বড় হাতের অক্ষর বা ক্যাপিটাল লেটার, আবার বি ছিল কিন্তু ক্যাপিটাল লেটার। তো সেখান থেকে বোঝা যায় সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর এ বি সি ডি ই এফ ডট 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 এক্স ওয়াই জেড বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। আবার কোনো একটি সেটে সংগৃহীত প্রত্যেক বস্তুকে সেটের উপাদান বা সদস্য বলা হয়। ধর এ একটা সেট, এ সেটের সদস্য হচ্ছে 2 3 4, তাহলে এগুলো প্রত্যেকটাকে সেটের সদস্য বলা হয়। 2 3 4 এগুলো সেটের মধ্যে যাই থাকবে প্রত্যেকটাকে সেটের সদস্য বা এলিমেন্ট বলা হয়। উপাদানকে সাধারণত ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষর এ বি সি ডট 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 এক্স ওয়াই জেড ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। ধরো বি একটা সেট, বি সেটের উপাদান ধরো আমি নিলাম এ বি সি ডি, এগুলো আমি নিয়ে নিলাম। ওকে, তারপর বি একটা সেট, দেখো বি সেটের উপাদান হচ্ছে এ আর হচ্ছে বি। বি সেটের উপাদান এ এবং বি। উপাদানের প্রকাশের চিহ্ন এখানে এটাকে বলা হয় এলিমেন্ট, এলিমেন্ট চিহ্ন বা বিলংস টু। তাহলে আমরা এখানে বলতে পারি এ বিলংস টু বি, অর্থাৎ এর অর্থ হলো এ বি সেটের একটি উপাদান, বা এ ইজ অ্যান এলিমেন্ট অফ বি, অর্থাৎ বি সেটের একটা উপাদানের নাম হচ্ছে ছোট হাতের এ। আবার অন্যভাবে বলা যায় এ বিলংস টু বি, অর্থাৎ বি সেটের একটা উপাদান ছোট হাতের এ। আশা করি বোঝা যাচ্ছে। যদি সি বি এর উপাদান না হয়, অর্থাৎ দেখো এই যে যে সেটটা আমরা দেখলাম বি সেটের উপাদান হচ্ছে এ বি, এর মধ্যে কিন্তু ছোট হাতের সি কিন্তু নেই, তাই না? তাহলে আমরা কি বলতে পারি? সি নট বিলংস টু বি, অর্থাৎ বি সেটের উপাদান সি নয়, অর্থাৎ সি বি এর উপাদান নয়। সি ইজ নট এলিমেন্ট অফ বি, এটাও বলতে পারি। সি ডাজ নট বিলংস টু বি, অর্থাৎ বি সেটের উপাদান সি নয়, এভাবে আমরা বলতে পারি। আশা করি বিলংস টু, ডাজ নট বিলংস টু চিহ্নটা সম্বন্ধে ধারণা হয়ে গেছে। আমি আবারও বলি, এটা হচ্ছে বিলংস টু আর এইটা হচ্ছে নট বিলংস টু, কেটে দিলে নট হবে। হ্যাঁ, তাহলে দেখো এখানে বলছে 210 এর মৌলিক উৎপাদক সমূহের সেট তৈরি করে নিচের খালি ঘরে লেখো। মৌলিক উৎপাদনে, মৌলিক উৎপাদক কিভাবে বের করে? অবশ্যই মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তো তাহলে আমরা দেখে নেই। তো দেখো 210 এর মৌলিক উৎপাদক সমূহের সেট, তাহলে প্রথমে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব। এই তো 2 দিয়ে প্রথমে
210 কে ভাগ করা হয়েছে। 2 কিন্তু মৌলিক সংখ্যা। তাহলে 2 দিয়ে 210 কে ভাগ করলে হবে 105। 105 লেখা হয়েছে নিচে। তারপর 105 কে কোনো একটা মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। যেহেতু 105 এর শেষের অঙ্কটা হচ্ছে 5, তো নিশ্চয়ই 5 দিয়ে ভাগ যাবে 105 কে। তো আমি 5 দিয়ে 105 কে ভাগ করেছি। 5 দিয়ে 105 কে ভাগ করলে হবে 21। আবার দেখো 21 কে কিন্তু আমাদের ভাগ করতে হবে কোনো একটা মৌলিক সংখ্যা দিয়ে। তো 3 দিয়ে আমরা 21 কে ভাগ করতে পারি। 3 দিয়ে 21 কে ভাগ করলে হবে 7। তো সেই 7 নিচে লেখা হয়েছে। তো এরপর এই যে 2, 5, 3, 7 এগুলো কিন্তু সবগুলো মৌলিক সংখ্যা। তো এই সবগুলো গুণ করলে কিন্তু 210 ই হবে। তোমরা ট্রাই করে দেখতে পারো। তাহলে 210 এর মৌলিক উৎপাদক সমূহের সেট হচ্ছে 2, 3, 5, 7। ওলটপালট করে লিখলেও সমস্যা নাই। সাজিয়ে লেখাই ভালো। তারপরে কি কাজ দেওয়া আছে আমরা দেখে নেই। বলছে 2 নম্বর কাজে x ইকুয়াল x সেটের উপাদান 5, 7, 9, 11, 13 হলে নিচের ফাঁকা ঘরে belongs to আর হচ্ছে অথবা does not belongs to বসাও। তো এইটার আমরা আনসারটা দেখে নেই। তো দেখো এই যে 9 কিন্তু আমরা এই সেটের মধ্যে দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখানে কি লিখব? belongs to লিখব। অর্থাৎ তাহলে আমরা লিখতে পারি 9 belongs to x। তাহলে দেখো এই যে 10 কিন্তু আমরা x সেটের মধ্যে কোথাও দেখতে পাচ্ছি না। তাহলে আমরা এখানে কি লিখব? not belongs to চিহ্নটা দেব, অর্থাৎ does not belongs to চিহ্নটা দেব। তাহলে আমরা বলতে পারি 10 does not belongs to x। আবার এখানে আমরা সেটের মধ্যে কি কোনো 3 দেখতে পাচ্ছি? সেটের মধ্যে কোনো 3 দেখতে পাচ্ছি না। তাহলে আমরা এখানেও লিখতে পারি does not belongs to চিহ্নটা। তাহলে আমরা বলতে পারি 3 does not belongs to x। তো এখানে 13 আমরা দেখতে পাচ্ছি এখানে x সেটের মধ্যে আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি 13 belongs to x, অর্থাৎ 13 is an element of x। তাহলে এই আনসারটা আমি কিভাবে সাজিয়ে নিয়েছি তোমাদের দেখাচ্ছি, চাইলে স্ক্রিনশট রাখতে পারো। তো এই ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এইখান থেকে আলোচনা শুরু করব।